লেখিকা আত্রেয়ী চন্দ্রর বাগদান। ব্যানার্জি বাড়ির এপার থেকে গলির মুখ পর্যন্ত বিশাল প্যান্ডেল বাঁধা হয়েছে। বাড়ির ছোট মেয়ে তনয়া রাজ বিয়ে। তনয়া কলেজে পড়তেই বিয়ের সম্বন্ধ আসতে থাকে বাড়িতে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, যাতে অর্থে সব দিক দিয়েই লোভনীয় পাত্র সব। তাই ব্যানার্জি বাবুর গিন্নি সাবিত্রী মেয়ের বিয়েতে কিছুতেই দেরি করতে নারাজ ছিলেন। মেয়ের চালচলন কেন জানি না ভালো লাগছিল না বেশ কিছুদিন ধরেই। কিছু একটা করছে সে, সেটা সাবিত্রী বেশ ভালোই বুঝতে পারছিলেন। তাই কলেজের পড়া শেষ না হতেই বিয়ের দিন স্থির করে ফেলা হয়। তনয়ার বড় দিদি পাপিয়াকে দেখতে এসে বারবার তনয়াকে পছন্দ করে যায় পাত্রপক্ষ। এটা শুধু এখন বলে নয়, যবে থেকে দিদিকে দেখতে পাত্রপক্ষ এই বাড়িতে আসা শুরু করেছিল তবে থেকে। পাপিয়া তনয়ার থেকে 1 বছরের বড়। হিসেব মতো পাপিয়ারই আগে শ্বশুরবাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু সব হিসেব তছনছ হয়ে যায় পাপিয়ার ভাগ্যে। হ্যাঁ, পাপিয়া আজকাল ভাগ্যের ওপর সব দোষ চাপিয়ে নিজেকে কলঙ্ক মুক্ত করতে চায়। চাঁদের গায়ে যেমন কলঙ্ক থাকে, ব্যানার্জি বাড়িতেও নাকি পাপিয়া সেই দাগ। এমন একটা দাগ যে দাগকে শত চেষ্টা করেও মুছে ফেলতে পারেননি সাবিত্রী। ব্যানার্জি গিন্নি তনয়ার মা, হ্যাঁ তিনি শুধু তনয়ারই মা, পাপিয়ার মা হয়ে উঠতে পারেননি। ব্যানার্জি বাবুর এমনই বক্তব্য। কেন সাবিত্রী পাপিয়ার মা হয়ে উঠতে পারেননি সেটা জানার জন্য আমাদের 31 বছর পিছিয়ে যেতে হবে। মহামায়া গ্রামে সেই সময় দর্পসুন্দর ব্যানার্জির বিস্তৃত জমিদারি। সবাই ওনাকে বড় কর্তা বলে ডাকে। ব্যানার্জি বাড়ির একমাত্র ছেলে দুলাল ব্যানার্জি শহরে পড়াশোনা করে। ওকালতি পাশ করে বিদেশে পড়তে যাওয়ার তোড়জোড় চলছে। বিদেশে গেলে যদি কোনো মেম সাহেবের খপ্পরে পড়ে, তাই দর্পসুন্দর গ্রামের সব থেকে সুন্দরী মেয়ে সাবিত্রীর সাথে তার বাগদানে সেরে রাখেন। ছেলের প্রবল আপত্তি ধোপে টেকেনি বাবার সামনে, কারণ বাবাকে চটালে বিদেশে পড়ে এসে ওকালতিতে নিজের পসার জমানোর স্বপ্ন তাহলে ভেস্তে যেত। ভালো করে সাবিত্রীকে দেখেছিল কিনা দুলাল, সাবিত্রী বিয়ের আগে অবধি তা আর মনে করতে পারেননি। সাবিত্রী নিপাট ভালো মানুষ, গোছের। মা বাবা মনস্থির করেছেন যেখানে সেখানে গেলেই যে তার ভালো হবে, এ বিষয়ে তার মনে কোনো দ্বন্দ্ব ছিল না। গ্রামের স্কুলে মাধ্যমিক অবধি পড়াশোনা করে আর পড়াবার প্রয়োজন বোধ করেননি মা বাবা। হাতের কাজ শেখানোর ওপর জোর দিয়েছিলেন। গ্রামের ওই ছোট্ট গণ্ডির মধ্যে অপরূপা, উচ্চবংশীয়, পড়াশোনা জানা, হাতের কাজ জানা সাবিত্রীর বিয়ের বাজারে যোগ্যতার মাপকাঠিতে উচ্চ আসন বাঁধা ছিল। জমিদার বাড়ি থেকে যেদিন স্বয়ং দর্পসুন্দর ব্যানার্জি আর তার স্ত্রী এলেন, তাদের একমাত্র ছেলের সম্বন্ধ নিয়ে সাবিত্রীর খুশির সীমা ছিল না। জমিদার বাবু বললেন যে ছেলে যেহেতু বিদেশে যাবে বছর 2-এর জন্য, তাই তার আগে তাকে খুঁটে বেঁধে ফেলতে হবে। এখন বাগদান আর আংটি বদল করিয়ে রাখা হবে, ছেলে ফিরলে 4 হাত 1 হবে। ছেলে দুলাল কদিনের জন্য গ্রামে ফিরল বিদেশে যাবার আগে। জমিদার বাড়িতেই বাগদানের বন্দোবস্ত করা হয়েছিল। দর্পনারায়ণ নতুন কেনা গাড়ি পাঠিয়ে বেয়াই বেয়ান ও পাত্রী সাবিত্রীর আসার ব্যবস্থা করেছিলেন। গ্রামে একমাত্র মোটর গাড়ি সেটা, যদিও মোটর বাইক, স্কুটি এসব কয়েকটি বাড়িতে ঢুকে গেছে ততদিনে, কিন্তু মোটর গাড়ি প্রথম। গ্রামে তো বিশেষ গাড়ির প্রয়োজন হয় না, আর শহরে যেতে হলে বড় রাস্তায় বাস চলে, কিন্তু টাকা থাকলে মানুষে প্রয়োজন ছাড়াও হাতি পোষে। সেরকমই দর্পসুন্দর একখানা গাড়ি কিনে ফেলেছেন। গাড়িতে করে যখন সাবিত্রী ঢুকলেন হবু শ্বশুর বাড়িতে, মন তখন আকাশে ওরা পাখিদের মতো যেন পাখা মেলে উঠছে। স্কুল যাতায়াতের পথে অনেক দেখেছে সেই উঁচু পাঁচিল ঘেরা জমিদার বাড়িটা, যদিও দর্পসুন্দরের বাবার আমলে যে প্রতিপত্তি ছিল সেটা আর তখন নেই। আধুনিকতার সাথে সাথে জমিদার বাড়িতেও অনেক পরিবর্তন এসেছে। অনেক ছোটবেলায় দুলালকে তিনি দেখেছিলেন, 2-1বার তাদের বাড়িতেও এসেছে। সাবিত্রীর বাবা জমিদার না হলেও তারাও উচ্চ বংশ। জমি জমা, লোহার ব্যবসা সব মিলিয়ে দর্পসুন্দরদের সাথে ওঠা বসায় কোনো অসুবিধে ছিল না। তার ওপর 2 বাড়ির কর্তা একই স্কুলে পড়তেন, 1 ক্লাস ওপর নিচে, তাই বন্ধুত্বের সম্পর্ক আছে, সেটা বললেও ভুল হবে না। আর চোখে মাথা নিচু করে বসে থাকা মিতভাষী দুলালকে একবার দেখেই মন ধরেছিল সাবিত্রীর।
অমর সুপুরুষ একজনকেই তো মনে মনে স্বামী হিসেবে কল্পনা করে এসেছেন সাবিত্রী। ঘর ভর্তি আত্মীয় স্বজনকে সাক্ষী রেখে পাটিপত্র হলো। দামি দুটো হীরের আংটি একে অপরের হাতে পরিয়ে ছবি তোলা হলো। হবু শাশুড়ি তার দিদি শাশুড়ির এক জোড়া বালা দিয়ে সাবিত্রীকে হবু বৌমা ঘোষণা করলেন। সাবিত্রী যেন সুখের শেষ নেই। এই সমগ্র পর্বে দুলালের সাথে সাবিত্রী দু চারটে মাত্র কথা হয়েছিল, আর সেই কটা কথাতেই সাবিত্রী যেন মনে ভয় ঢুকে গেল। স্বপ্ন দিয়ে সাজানো ভবিষ্যৎ জীবনের কল্পনায় দুলালের কথাগুলো কেমন জানি তাল কেটে দিল। সেই তাল কাটা স্বপ্ন যে এমন ভয়াবহভাবে সাবিত্রীর বাকি জীবনটাকে তাড়া করে বেরোবে, সাবিত্রী কখনোই তো কল্পনা করেনি। কিন্তু মানুষ যা ভাবে তা তো সবসময় হয় না, আর এর জন্য পুরোপুরিভাবে দুলালকেও দায়ী করতে পারেন না সাবিত্রী। তার এরকম জীবনের জন্য তো অনেকেই দায়ী ছিল। শাশুড়ির ভূমিকাই বা অস্বীকার করেন কিভাবে তিনি? দুলাল যদি মূল ভূমিকায় থাকেন তাহলে সাবিত্রী নিজে, সাবিত্রীর মা বাবা এবং তার শাশুড়ি তারাও তো কেউ পিছিয়ে ছিলেন না একটা সুন্দর সম্পর্ককে নিজেদের হাতে বোঝাস্বরূপ বয়ে নিয়ে যাওয়ার জন্য। কাকে দুষবেন সাবিত্রী? কাকে দুষলে মনের ভার হালকা হবে? বড় মা, এই ফুলগুলো কোথায় রাখবো? সুরমার ছেলে রাকেশ অনেক বছর ধরেই কাজ করছে এই বাড়িতে। বিকম পাস ছেলে। দুলাল ব্যানার্জির অফিসের ছোটখাটো অনেক কাজের সাথে সাথেই বাড়ি নানা রকম ফাইফরমাস খাটার সুবাদে এই বাড়িতে তার অবাধ যাতায়াত। সুরমা এই বাড়িতে এসেছে বহু বছর আগে, যখন বড় মেয়ে পাপিয়াকে নিয়ে সাবিত্রী হিমশিম খাচ্ছেন। সেই সময় সুরমার ছেলে রাকেশের বছর দুয়েক বয়স। মা আর ছেলেকে নিয়ে সুরমার স্বামী পরিত্যক্তা কাজ খুঁজছিল তখন। সাবিত্রী যেন ছোট শিশুটিকে ওর হাতে তুলে দিতে পেরে হাঁপ ছেড়ে বেঁচেছিলেন। সুরমাও মায়ের স্নেহ ঢেলে দিয়েছিল পাপিয়াকে। সাবিত্রীও যেন কিছুটা অপরাধ বোধের হাত থেকে নিজেকে বাঁচিয়েছিলেন এইভাবে। হাজার হোক ছোট্ট শিশুটার তো কোনো দোষ ছিল না। বড় মা, রাকেশের ডাকে এবার সাবিত্রী মুখ তুলে তাকান। রাত্রে পরবার জন্য নিজের শাড়ি, ব্লাউজ, দুলালের গরদের পাঞ্জাবি, মেয়েদের শাড়ি, গয়না সবকিছু গুছিয়ে রাখছিলেন তিনি। তিনতলায় ঠাকুর ঘরের সামনে রাখ, আর শোন, ভেতরে ঢোকার দরকার নেই। মুখ তুলে কথাগুলো বলেই আবার কাজে মন দেন সাবিত্রী। রাকেশ ঘর থেকে বেরিয়ে যেতেই পেছন পেছন ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে ওর চলে যাওয়া দেখে ঘরে ঢুকে দরজা বন্ধ করেন। একটা কাঠের বাক্স থেকে একটা চিরকুট বের করেন। তোমায় আজ ভীষণ সুন্দর লাগছিল। সুন্দর হাতের লেখায় কথাগুলো পড়তে পড়তে আবার ভেসে যান তিনি 30 বছর আগে। দুলাল যখন বিদেশে চলে গেলেন, সাবিত্রী তখন মা বাবাকে জোর দিয়ে বলছিলেন, আমি আরও পড়তে চাই। এই 2 বছর ঘরে বসে কি করব? আমি উচ্চ মাধ্যমিকটা দিতে চাই। আবার কিসের পড়াশোনা? বিয়ে ঠিক হয়ে গেছে। দর্পসুন্দরের বাড়ির বউ হতে পারা কি মুখের কথা? মেয়ের কাণ্ড দেখো। 4র্থ শ্রেণীর গণ্ডি না পেরোতে পারা মায়ের কাছে মেয়ের এহেন আবদার হাসির উদ্রেকের কারণ হয়ে দাঁড়ায়। উনি অত বড় মানুষ, কতগুলো পাশ দিয়েছেন, তার উপর আবার বিলেত গেছেন, ইংরেজিও বলেন, আর আমি তার কাছে নগণ্য, মাত্র 10ম শ্রেণী। আমি পড়ব মা। উনি যাতে আমাকে ওনার যোগ্য মনে করেন তার জন্যই আমাকে পড়তে হবে। শোনো মেয়ের কথা। আরে বোকা, তুই যদি যোগ্য না হতিস ওই বাড়ি থেকে বয়ে বয়ে সম্বন্ধ আসতো। তোর এমন রূপ দুলাল বাবাজি চোখ ফেরাতে পারবে নে, লোকের সামনে গব্ব করে নিয়ে বেড়াবে। মাকে কিছুতেই বোঝাতে পারেন না সাবিত্রী। দুলাল ওকে বুঝিয়ে দিয়ে গেছেন যে পড়াশোনা ছাড়া আর কোনো কিছুতেই তিনি ভুলবার পাত্র নন। বাগদানের দিন যেটুকু কথা হয়েছিল, দুলাল বলেছিলেন, আমাদের বিয়ের এখনো ঢের দেরি, ততদিনে বসে না থেকে পড়াশোনাটা করুন, নিজেকে প্রতিষ্ঠিত করুন। আজকের দিনে রূপ ভাঙিয়ে আর কতদূর যাবেন? হবু বরের এমন কথার সুরে সাবিত্রীর স্বপ্নের তাল কেটে গিয়েছিল সেদিনই। তবে কি উনি আমাকে পছন্দ করেন না? মা বাবার জন্যই কি শুধু বিয়েটা করছেন? আমার এমন রূপের কোনো কদরই করলেন না। উল্টে যে ভাষায় কথাগুলো বললেন, মনে হলো যেন উনি সুন্দরী বউ মোটেই চান না। সাবিত্রী মনে মনে প্রতিজ্ঞা করেন নিজেকে দুলালের যোগ্য করে গড়ে তুলবেন, পড়াশোনা করবেন আবার। কিন্তু মা বাবা কিছুতেই বোঝেন না। যাই হোক, মেয়ের জেদের কাছে মা বাবা হার স্বীকার করেন। সাবিত্রী ভর্তি হন 11 ক্লাসে। ক্লাসে অনেকের থেকে বড় ছিলেন তিনি। ছেলে মেয়েদের সব রকম ইয়ার্কি ফাজলামে উপেক্ষা করে পড়া চালিয়ে যান শুধুমাত্র নিজেকে দুলালের যোগ্য স্ত্রী করে তোলার জন্য। সেই 2 বছরে সাবিত্রী অনেক চিঠি লিখেছিলেন দুলালকে, কিন্তু পাঠাতে পারেননি সেসব। যত্ন করে রেখে দিতেন এই কাঠের বাক্সেই। হঠাৎ দরজা খুলে দুলাল প্রবেশ করেন ঘরে। সাবিত্রী চিরকুটটি হাতের মুঠোয় ভরে নেন। পাপিয়াকে এই শাড়ি আর গয়নাগুলো দিয়ে দিও, আজ রাতে পরবে। আমি দিলে তো আর পরবে না। সাবিত্রী গুছিয়ে রাখা শাড়ি গয়নার সেটটা তুলে দেন দুলালের হাতে। সেটাই তো স্বাভাবিক, তাই না?
দুলালের চোখে এখনো সে জ্বলন্ত চাহনি। পাপিয়ার কথা উঠলেই এভাবেই তিনি নিজের ভাব প্রকাশ করেন। সাবিত্রী এখনো অবাক হয়ে ভাবেন, সবকিছুর জন্য কি সহজে নিজের ওপর সব দায় নিয়ে বেঁচে আছেন সাবিত্রী? দুলাল স্বামী হিসেবে যদিও কোনোদিন অসম্মান করেননি সাবিত্রীকে, কিন্তু বাবা হিসেবে বড়ই কঠোর। নিজেও কোনোদিন মা আর মেয়ের ভেতর এই দূরত্বটাকে স্বল্প দৈর্ঘ্যের করবার বিশেষ প্রচেষ্টা করেননি। যেন এর জন্য ওরা নিজেরাই দায়ী, এমন একটা ভাব দেখিয়ে তোমাদের নিজেদের সমস্যা তোমাদের নিজেদেরই সামলাতে হবে, এরকম একটা ভাব দেখিয়ে সরে থেকেছেন। আসলে দুলাল ভেবেছিলেন সময়ের সাথে সাথে এই সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু মেয়েরা যত বড় হয়েছে নিজেদের মধ্যের ঝামেলা বাড়িয়ে সাবিত্রীকেও জেরবার করে তুলেছে। বৌদি শিগগির এসো, দুই বোনে আবার চুলোচুলি বেঁধেছে। সুরমা ছুটে এসে খবর দেয়। দুলাল বিছানার ওপর ধপ করে বসে পড়েন। আবার আজকের দিনেও? ঘরে এত আত্মীয় স্বজন, সবার সামনে নিজেদের আসল রূপটা না দেখালে হচ্ছিল না? কি করো বসে সারাদিন? না নিজে শিক্ষিত হতে পেরেছো, না মেয়েদের সুশিক্ষা দিতে পেরেছো। হা ভগবান, কি পাপ করেছিলাম আমি! এই কথাগুলো শুনে অভ্যস্ত সাবিত্রী। এতগুলো বছর তো মনে মনে একে অপরকে দোষেই কেটে গেল। সাবিত্রী দুলালকে পাশ কাটিয়ে ছোটেন দোতলার ঘরে। খুব রূপের দেমাক না? শেষ করে দেব তোকে আজ। কি ভাবিস নিজেকে? তোর জন্যই আমার এই অবস্থা। কেন জন্মেছিলিস তুই? তুই না আসলে আমাকে কেউ এমন অবজ্ঞার চোখে দেখতো না। যখনই আমাকে দেখতে কেউ আসতো, ইচ্ছে করে ঘুরঘুর করতিস ঘরে, না বলা সত্ত্বেও, যাতে সবার চোখ তোর ওপর পড়ে। আর যেবার সামনে যেতে পারতিস না, আলাদা করে বন্ধুদের নিয়ে সে ছেলের সাথে দেখা করে কদিন ঘোরাঘুরি করতিস। যেই ছেলেটি তোকে পছন্দ করতে শুরু করতো, আমার পাকা হয়ে যাওয়া বিয়ে ভেঙে যেত। তুইও মিথ্যে অপবাদ দিয়ে ছেলেটিকে ত্যাগ করতিস। সব জেনে গেছি আমি। তোর জীবনের একটাই লক্ষ্য ছিল আমার বিয়ে ভাঙিয়ে প্রমাণ করা যে তুই কত যোগ্য আর আমি কুৎসিত। কেউ না বুঝুক, আমি দেখেছি তোর চোখে বিজয়িনীর হাসি। এতটাই শয়তান তুই যে শুধুমাত্র আমাকে হারাতে গিয়ে নিজের প্রেমটাও নষ্ট করে দিলি। শুধু আমাকে হারানোর জন্য ওই ছেলেটাকেও কষ্ট দিলি। সব প্রমাণ আছে আমার কাছে, সব। রূপের দেমাক, এই নে। ক্ষিপ্র পাপিয়াকে অনেক কষ্টে হাত চেপে রেখেছিল রাকেশ। দুই বোনের মাঝখানে ঢাল হয়ে দাঁড়িয়েছিল এতক্ষণ। মা আর বড় মার প্রবেশে একটু অন্যমনস্ক হতেই নখের আঁচড়ে নাকের ওপর একটা দাগ দিয়ে দেয় পাপিয়া তনিমার মুখে। মা! আর্ত চিৎকারে নিজের নাকটা ধরেই মায়ের দিকে ছুটে যায় তনিমা। কেন ছোটবেলাতেই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাওনি রাক্ষসীটাকে? আজ আমার বিয়ে কি করলো দেখো, হিংসুটিটা। দাগ দিয়ে দিলাম তোকে, দাগ। হাহা করে হাসতে হাসতে, কাঁদতে কাঁদতে পাপিয়া সুরমার বুকে গিয়ে মাথা গোজে। আমাকে এই বাড়ি থেকে নিয়ে চলো মাই। আমার যে আর অপমান সহ্য হয় না। কেন মেরে ফেলোনি আমায় ছোটবেলায়? কিসের জন্য বাঁচিয়ে রেখেছো আমায়? আচ্ছা আচ্ছা, চলো বড় বিবি, ঘরে চলো। আজকের দিনে এসব করতে নেই। নিচের তলায় অতিথিরা জানতে পারলে কত কথা হবে বলো তো। চোখে জল সুরমারও। ছোট থেকে বড় করেছে সে নিজের হাতে মেয়েটাকে। ওর চোখে জল দেখলে বুকের ভেতরটা মুচড়ে ওঠে। সাবিত্রী তনয়ার নাকে বরফ ঘষতে থাকেন। মেয়েকে প্রশ্ন করেন, পাপিয়া যা বলল সব সত্যি? তুই ইচ্ছাকৃতভাবে ওর বিয়ে ভাঙিয়েছিস প্রতিবার? তুমি ওর কথা বিশ্বাস করছো মা? তুমি জানো না ও কতটা শয়তান, হিংসুটে? দেখো কি করলো আমার মুখের অবস্থা। রাত্রিবেলা আমাকে যাতে দেখতে বাজে লাগে তাই এসব নাটক করে গেল। কালী, যেমন মুখ তেমন মন, কুৎসিত কোথাকার। সাবিত্রীর কানে আঘাত করতে থাকে দুলালের কণ্ঠস্বর। নিজেও শিক্ষিত হতে পারোনি, মেয়েদেরও সুশিক্ষা দিতে পারোনি। আলোয় সেজেছে আজ ব্যানার্জি বাড়ি। সানাইয়ের সুরে চাপা পড়ে গেছে বাড়ির 3 মহিলার ভেতরের যন্ত্রণার কথা। আত্মীয় স্বজন, নিমন্ত্রিত মানুষের ভিড়ে গমগম করছে অনুষ্ঠান বাড়ি। তনয়া নিজেকে খুঁটিয়ে দেখছে আয়নায়। হ্যাঁ, সে সুন্দরী, মায়ের মতোই সুন্দরী। সবাই বলে ডানা কাটা পরি। নাকের ফোলা অংশে হাত বুলোতেই একটা ক্রূর হাসি পেটের ভেতর সুরসুরি দিয়ে ওঠে। আয়নার দিকে তাকিয়ে বলতে ইচ্ছে করে ওর, মিরর মিরর অন দ্য ওয়াল, হু ইজ দ্য বিউটিফুল লেডি ইন দিস ওয়ার্ল্ড। আবার নাকে হাত ঘষে তনয়া। নাকের ডগা দিয়ে প্রতিবার তোর হবু বরদের উড়িয়ে নিয়ে গিয়েছি। এবারও আমি জিতেছি। যতই যা কর, আমি এই বাড়ির মেয়ে। সব ছিনিয়ে নেব আমি তোর থেকে। মা বাবা ধনসম্পত্তি সব আমার। তুই একটা ডাইনি, কুৎসিত ডাইনি। তোকে দেখে কেউ বলে না যে তুই দুলাল ব্যানার্জির মেয়ে। বলবেও না। তোকে পাগল বানিয়ে ছাড়বো আমি, মনে মনে বলে। আর বিজয়িনীর হাসি হাসতে থাকে তনয়া। তনয়া, বরযাত্রী এসে গেছে। তোর বরকে হ্যান্ডসাম রে দেখতে। বন্ধু সুমির গলার স্বরে চেতনা ফিরে পায় তনয়া। ঘরের বাকি মহিলাদের দৃষ্টি এড়িয়ে সুমি কানে কানে শুধু বলে, পল্লবের সাথে যা করেছিস ঠিক করিসনি।
হাজার হোক ছোটবেলার বন্ধু তো, তাই এসেছি তোকে দেখতে। ছেলেটাকে নাচিয়ে অন্য পুরুষের গলায় কিভাবে মালা দিবি নিজের চোখে দেখতে। ঘেন্না করি তোকে, আমরা সবাই তোকে ঘেন্না করি। খুব স্বাভাবিক মুখে তনয়ার কানে কথাগুলো ঢেলে হাসি হাসি মুখেই আবার উঠে পড়ে সুমি। ঘরের সবার উদ্দেশ্যে বলে, চলো চলো, বর দেখবে না? তনয়াকে ঘরে একলা রেখে সবাই ছোটে নতুন বর দেখতে। পেছন ফিরে আয়নার দিকে ঘুরে বসতেই তনয়া চমকে ওঠে। কি কুৎসিত লাগছে নিজেকে দেখতে। নাকটা যেন কয়েক মিনিটেই ফুলে গেল, চোখটা যেন কেমন নির্জীব লাগছে। ঘৃণা, ঘৃণা করে সবাই, সবাই তনয়াকে। কতটা ঘৃণা? যতটা ঘৃণা সে নিজে করে পাপিয়াকে, ততটা। সুমি, পল্লব, তনয়া সব এক ক্লাসে পড়তো। সেই স্কুল থেকে বন্ধুত্ব, তারপর পল্লবের সাথে প্রেম। পল্লব ওকে পাগলের মতো ভালোবাসে, এতটাই ভালোবাসে যে দিদির বিয়ে ভাঙানোর খেলায় অজান্তে সে তনয়াকে সাহায্য করে এসেছে। পল্লব জানতো না ছেলেপক্ষের সব খোঁজ খবর ওর মাধ্যমে জোগাড় করে তনয়া কি ভীষণ প্রতিহিংসার খেলায় মেতেছে। পল্লবকে অন্ধকারে রেখে দিনের পর দিন সেই সব ছেলেদের কখনো ফোন করে, কখনো বাইরে দেখা করে বিয়ে ভেস্তে দিয়েছে। তারপর যখন এই সম্বন্ধটা এসেছিল দিদির, সেই সময় ইচ্ছে করে ঘরে ঢুকে পড়েছে। খুব স্বাভাবিক কারণে যখন ওরা সবার সামনে বলেছিল, ব্যানার্জি বাবু, আপনার বড় মেয়ে নয়, ছোট মেয়েকে আমাদের পছন্দ হয়েছে। যদি আপনারা রাজি থাকেন তবে সামনের মাঘে বিয়ে হবে, আমরা দেরি করব না, আর যদি না হয় তাহলে থাক। সেদিন তনয়া মনে মনে জিতে গেছে যুদ্ধে। সব দিক দিয়ে এমন লোভনীয় পাত্রপক্ষ হাতছাড়া করা যায়? তাছাড়া প্রতিবার পাপিয়ার বিয়ে ভেঙে যাওয়ায় সাবিত্রীও মনে মনে বিরক্ত ছিলেন। এমনিতেই বড় মেয়েকে নিয়ে তো তার কম অশান্তি ছিল না জীবনে। তার উপর প্রতিবার পাত্রপক্ষের কাছে না শুনতে শুনতে ভেবেছিলেন এই মেয়েকে পার করা অত সহজ হবে না। তার থেকে ছোট মেয়ের যদি এত উঁচু পরিবারে বিয়ে হয়ে যায়, ক্ষতি কি? তাছাড়া ছোট মেয়ে যে কি করছে বাইরে তিনি বুঝতে না পারলেও এটুকু বোঝেন, তনয়া এমন কিছু করছে যা সে বাড়ির সকলের থেকে লুকিয়ে রাখতে চায়। এই লুকোচুরি খেলার সমাপ্তিও ঘটবে এভাবে। তনয়ার তো এমনিতেই পড়াশোনা ভালো লাগে না। পাপিয়া অনেকটা ওর বাবার মতো হয়েছে। জীবনে পড়াশোনার ব্যাপারটা ওর কাছে অনেক বেশি মূল্যবান, তাই বাবার ইচ্ছে মতো সেদিকে মন দিয়েছিল সে। বাবার মতোই ওকালতি পাশ করে বাবাকে সাহায্য করে পাপিয়া। পাপিয়া কোনো কালে বিয়ের জন্য এমন পাগল ছিল না, কিন্তু সামাজিক নিয়মে যখন বাড়ি থেকে বিয়ে দেওয়ার তোড়জোড় শুরু হলো এবং একে একে সম্বন্ধগুলো ভেঙে যেতে শুরু করলো, ও কেমন যেন আহত বাঘিনীর মতো আচরণ করতে শুরু করলো বোনের সাথে। একলা ঘরে বাবার দেওয়ার শাড়ি আর গয়না পরে জানলা ধরে দাঁড়িয়ে আছে পাপিয়া। সুরমা ঘরে ঢুকেই নিজের লেপ্টে যাওয়া কাজল আঙুলে তুলে পাপিয়ার কানের পাশে লাগিয়ে কপালে চুমু খায়। কি সুন্দর লাগছে আমার বড় বেবিকে। পাপিয়া বাঁকা হেসে বলে, কেন বারবার এই কথাগুলো বলো মাই? আমি জানি আমি কুৎসিত, আমাকে ভীষণ বাজে দেখতে, এতটাই বাজে যে কেউ আমাকে পছন্দ করে না, এমনকি আমার মাও না। নইলে কি এভাবে আমি এত লোকের মাঝেও একা হয়ে থাকতাম? ভগবান যাকে দেন অনেক দেন, আর যাকে দেন না তাকে কিছুই দেন না। আচ্ছা, আমি কি সত্যি ডাইনির মতো দেখতে? এতটাই খারাপ? আমাকে কি সত্যি ভালোবাসা যায় না? আমি তো কারো কোনো ক্ষতি করতে চাইনি, তাহলে কেন আমি এরকম হয়ে যাচ্ছি মাই? আমার নখগুলো কেমন ডাইনির মতো দেখাচ্ছে দেখো। আমি তো কোনোদিন তনয়াকে আঘাত করিনি, বারবার ওর দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েও ওকে কিছু বলিনি। তুমি তো সব জানতে, জানতে না মাই? তুমি তো বলতে যে আঘাত করছে তাকে একদিন ভগবান দেখবে। কই দেখে ভগবান? ছোটবেলা থেকে মায়ের স্নেহ থেকে বঞ্চিত ছিলাম। বাবা ভালোবাসে, কিন্তু কেমন যেন চুরি করে বাবার ভালোবাসা পেতে হয়। মা সারা জীবন আমাকে দূরে সরিয়ে রাখলো। হ্যাঁ, তুমি দিয়েছো আমাকে ভালোবাসা, কিন্তু সবাই ভালোবাসে কই? আর আজ দেখো নিজের হাতে বোনকে আঘাত করলাম, কেমন যেন হিংসে হচ্ছে ওকে দেখে। ও তো আমার ভাগের জিনিস ছিনিয়ে নিচ্ছে প্রতিবার। কি করে মাথা ঠান্ডা রাখতাম বলো তো? আচ্ছা, ওর নাকটা কি কেটে গেছে? আমি কি সত্যি খুব খারাপ মাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কে ভালো কে খারাপ তা ভগবানে ঠিক করবেন। তুমি চোখ মোছো তো দেখি, কাজলটা কেমন লেপ্টে গেল। সুরমা নিজের আঁচল দিয়ে ভালো করে পাপিয়ার চোখ মুছিয়ে পাউডার লাগিয়ে দেয়। আমি নিচে যাচ্ছি, তুমি এসো, আর চোখের জল ফেলবে না কেমন? তোমার চোখের জল আমি মোটেই দেখতে পারি না। সুরমা চলে যেতেই আয়নার সামনে এসে দাঁড়ায় পাপিয়া। বাবার মতো গায়ে রং পায়নি সে। সারা জীবন আত্মীয় স্বজন যেন হলপ করে বলতে পারতো এই মেয়ে বিয়ে দেওয়া মুশকিল। কে বলবে এ দুলালের মেয়ে?
কাক দেখেও লজ্জা পাবে ওকে, তাও যদি মুখের গড়ন সুন্দর হতো। তুমি বলেই এই মেয়ে ঘরে রেখেছো সাবিত্রী, আমরা হলে কবেই তাড়িয়ে দিতাম। এসব কথা যত বড় হয়েছে তত বেশি বেশি করে শুনেছে সে। কিছুটা গা সওয়াও হয়ে গিয়েছিল। ভেবে নিয়েছিল ও যে এই জীবনে ওকে আর কেউ ভালোবাসবে না। কিন্তু তনয়ার ব্যবহার দিনে দিনে ওকে অন্যভাবে ভাবতে বাধ্য করছিল। তনয়া যেমন ওর থেকে সবকিছু ছিনিয়ে নিতে চাইছিল, পাপিয়াও যেন জোর করেই সব পেতে চাইছিল। দুই বোনের এই সমস্যা বাড়তে বাড়তে হাতাহাতি পর্যন্ত পৌঁছলো। মাথায় একটা ফুলের মালা লাগাবে না পাপিয়া? চমকে ফিরে তাকায় পাপিয়া, বুক ঢিপ ঢিপ করতে থাকে তার। আজকাল এরকমই হয়, কেন যে হয় বুঝতে পারে না ও। রাকেশ সুরমার ছেলে। সুরমা যখন কাজের খোঁজে ব্যানার্জি বাড়িতে এসেছিল তখন সাবিত্রীর ওকে দেখে খুব মায়া হয়েছিল। যদিও ছোটবেলা থেকে জাতপাত নিয়ে বাড়িতে অনেক চর্চার মধ্যে মানুষ হওয়ার কারণে মনের ভেতর একটা কিন্তু কিন্তু ভাব ছিল ওনার। দুলালের উদার মানসিকতার ফলে সেই কিন্তু ভাবটা কেটে গিয়েছিল কোলের বাচ্চাটার মুখ চেয়ে। সুরমাকে প্রশ্ন করেছিলেন সাবিত্রী, এইটুকু বাচ্চা নিয়ে তুমি কাজ করবে কি করে? সুরমা উত্তর দিয়েছিল, কাম না করলে ওকে মরদ বানাবো कैसे? উহার বাপ তো छोड़े গেল হামকো, दूसरा औरत के पास। इसको बड़ा করে দিখাই দিব আমি দুর্বল নাই। ঘরে আমার মাই আছে, উহাই দেখবে রাকেশকো। তুমি হামকো কাম দো, কোনো অসুবিধা হবে না তোমার। সুরমা কথা দিল। একটা বাচ্চাকে শুদ্ধ মাকে ছেড়ে চলে গেছে এক বাবা, এর জন্য দায়ী কে এখানে? বাবা নাকি ওই মহিলা যার কাছে চলে গেছে লোকটা, নাকি লোকটার বাড়ির মানুষগুলো? দোষ কার? শাস্তি পায় কে? বারবার এই কথাগুলো নাড়া দিয়ে গেছে সাবিত্রীকে। তার জীবনেও তো এই প্রশ্নের প্রভাব গভীরে, উত্তর পায় না সে। দোষ কার? এই যে বাচ্চাটা পাপিয়া সারাদিন ওর চারপাশে খেলে বেড়াচ্ছে, মামা করছে, তবু কেন ওর মুখের দিকে তাকিয়ে সাবিত্রীর মন গলে না? কার দোষে দোষীও? কেন হাজার চেষ্টা করে বাচ্চাটাকে আপন করে নিতে পারেন না সাবিত্রী? এদিকে পেটেও একটা বাড়ছে দিন দিন। সাবিত্রী সবকিছু থেকেও যেন কিছুই নেই। আবার ডাকে সুরমা, কাম দিবে তো বৌদি? সেই থেকে সুরমা বহাল হলো ব্যানার্জি বাড়িতে পাপিয়ার দেখাশোনার জন্য। শর্ত দিলেন সাবিত্রী বাংলাটা বলতে শিখতে হবে সুরমাকে। সাবিত্রী অত হিন্দি বোঝেন না, কাজের সময় অত সময় নিয়ে ওর আধা বাংলা আর আধা হিন্দি শোনার সময় নেই ওনার। ব্যানার্জি বাড়ির লাগোয়া পাশের জমিতে একটি ঘর দেওয়া হলো সুরমাকে, যাতে পাপিয়াকে দেখার ফাঁকে ফাঁকে নিজের ছেলেটাকেও একটু যত্ন করতে পারে সে। সেই থেকে রাকেশও বড় হয়েছে এই বাড়ির উঠোনে খেলে। প্রথম প্রথম জাতের কারণে অস্বস্তি থাকলেও শুধু পুজোর ঘর ছাড়া বাকি সব জায়গায় সুরমা আর রাকেশের যাতায়াতকে সাবিত্রী মেনে নিয়েছিলেন। সুরমা যে ওনার মনের বিশাল এক ভার, পাপিয়ার পুরো দায়িত্ব নিজ কাঁধে নিয়ে ওনাকে ভারমুক্ত করেছিলেন। হয়তো সেই কারণে কৃতজ্ঞতাবশতই রাকেশকে বড় করার দায়িত্ব নিয়েছিলেন সাবিত্রী নিজের কাঁধে। রাকেশের বিকম পাশ করা এবং দুলালের অফিসেই কাজ পাওয়ার পুরো কৃতিত্ব বলতে গেলে সাবিত্রীরই। ছেলেটা বড়ই ভালো। পাপিয়া এবং তনয়ার সাথে ছোট থেকে বড় হয়েছে। ছোটবেলায় যেমন চুলোচুলি করেছে ওদের সাথে, বড় হয়ে অনেক দায়িত্বপরায়ণ হয়েছে ওদের প্রতি। সাবিত্রী মাঝে মাঝে হেসে বলেন, আমার যদি একটা ছেলে থাকতো তোর মতোই হয়তো হতো রাকেশ, আমার বুড়ো বয়সের লাঠি হতো। রাকেশও হেসে উত্তর দেয়, তোমার মেয়েরা চলে গেলেও আমি তো থাকবো, হব তো তোমার বুড়ো বয়সের লাঠি। শুধু বাবুকে দেখতে পারবো না। বাপরে রাগী, সারাক্ষণ খিটখিট করছে লোকের সাথে। তুমি থাকো কি করে ওনার সাথে? ভয় লাগে না? দাঁড়া, বলে দেবো তোর বাবুকে পেছনে ওনার নামে কি বলিস তুই। ওরে বাবা না না, বের করে দেবে শেষে অফিস থেকে। সাবিত্রী মনে মনে হাসেন, সত্যি কিভাবে কাটিয়েছেন উনি এতগুলো বছর দুলাল ব্যানার্জির মতো একজন মানুষের সাথে। দুলাল ব্যানার্জি ওকালতি পাশ করে যখন ফিরলেন বিদেশ থেকে, তার অনেক আগেই বাড়িতে চিঠি লিখে জানিয়ে দিয়েছিলেন তিনি যে সাবিত্রীকে বিয়ে করা তার পক্ষে সম্ভব না। পড়াশোনায় যার ধ্যান জ্ঞান, তিনি ওরকম একজন অল্প শিক্ষিত মানুষের সাথে জীবন কাটাবেন কিভাবে? বিদেশে যাওয়ার জন্য প্রাথমিক খরচটা ওনার দরকার ছিল মা বাবার থেকে, তাই তিনি বাধ্য হয়ে বাগদানটা করেন এবং প্রথম দিনই সাবিত্রীকে বুঝিয়ে দেন বিয়ে করার জন্য পাগল না হয়ে পড়াশোনা করুন। শুধু রূপ দিয়ে কতদূর যাবেন? সাবিত্রী ভয় পেয়ে গিয়েছিলেন। দুলালের কথায় বুঝেছিলেন রূপ দিয়েই মানুষকে ভোলানো যাবে না, তাই তার সাধ্যমতো পড়াশোনাও শুরু করেছিলেন তিনি। ওদিকে দুলাল কিছুদিনের মধ্যে বিদেশি ছোটখাটো কাজ জোগাড় করে নিজের পড়াশোনার খরচ চালাতে সক্ষম হলেন। তখনই বাড়িতে চিঠি লিখে
বিয়েতে অসম্মতি জানিয়ে দেন। দুলালের মা মনে করেন ছেলে দেশে ফিরলে একবার বিয়ে হয়ে গেলে আর এসব বলবে না। হাজার হোক অত সুন্দরী আর মিষ্টি একটা মেয়ে সাবিত্রী, তাকে কি আর অবহেলা করতে পারবে? তাই দুলালের মা পুরোপুরি চিঠিটার কথা চেপে যান সবার কাছে, এমনকি দর্পসুন্দরের কাছেও। দেশে ফিরে যখন দুলাল জানান তিনি বিয়ে করবেন না, দুই বাড়িতে তখন হই হই রই রই কাণ্ড। দুলাল যত বোঝানোর চেষ্টা করেন যে উনি অনেক আগেই মাকে জানিয়ে দিয়েছেন চিঠিতে সে কথা, মা অস্বীকার করেন চিঠি তিনি পাননি, এমন কথা তিনি জানেনই না ইত্যাদি। এদিকে সাবিত্রী তো এতদিন মনে মনে ব্যানার্জি বাড়ির বউ, দুলালের স্ত্রী হিসেবে প্রস্তুত করে এসেছেন নিজেকে। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই জানে উনি ব্যানার্জি বাড়ির বউ হবেন। তারা কি বলবে? সর্বোপরি সাবিত্রী যে দুলালকে নিজের হবু স্বামী বলে ভালোবেসে ফেলেছেন তার কি হবে? সাবিত্রী হঠাৎ করে তার স্বপ্নের এমন ভাঙন চোখের সামনে ঘুরতে দেখে বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন। গলায় কলসি বেঁধে ব্যানার্জিদের পুকুরেই গেলেন ডুবে মরতে। চারিদিকে ভয়ানক গন্ডগোলের মধ্যে দুলাল ব্যানার্জি বাধ্য হলেন সাবিত্রীকে বিয়ে করতে। তারপর তারা চলে এলেন শহরে। শহরে দুলাল ব্যানার্জির ওকালতিতে বেশ নামডাক হয়ে গেল অল্প সময়। কাজে সর্বদা ব্যস্ত দুলালের পসার জমল বেশ। সাবিত্রী এদিকে ছলে বলে নানাভাবে দুলালকে নিজের মধ্যে আটকে রাখার চেষ্টা করে চললেন। বিয়ে করছেন যেমন, সংসার ধর্ম আপনাকে পালন তো করতেই হবে। ওকালতি করেন, সকলকে ন্যায় দেন, আমার সাথে তবে অন্যায় করবেন না। না, দুলাল অন্যায় করেননি সাবিত্রীর সাথে। স্ত্রী প্রাপ্য সবকিছুই দিয়েছেন, শুধু ভুলে যেতে পারেননি এই সম্পর্কের মাঝে তার প্রতি মায়ের করা অন্যায় আছে। তার সাবিত্রীর আত্মহত্যা করতে যাওয়ার গল্পও আছে। সেই থেকে দুলাল সংসারে থেকেও যেন নেই, কাজেই ডুবে থাকেন। সাবিত্রীকে স্ত্রীর সম্মান দিলেও কোথায় যেন ভালোবাসায় বাধা বোধ করেন। স্বামী এবং পিতা হিসেবে সব কর্তব্য পালন করেন ঠিকই, কিন্তু কোনো কিছুর গভীরে প্রবেশ করেন না। সাবিত্রীও বিপুল ধনসম্পত্তির মাঝে থেকেও যেন শূন্য হাতেই বছরের পর বছর পার করে চলেছেন। রাকেশ, এত বড় সাহস তোর! ঘরে ঢুকে এমন দৃশ্য দেখে নিজের মাথা ঠিক রাখতে পারে না দুলাল। কষিয়ে চড় মারেন রাকেশের গালে। সাবিত্রী নিজেও ঘটনার আকস্মিকতায় চমকে ওঠেন। ছুটে চলে আসেন রাকেশ আর দুলালের মাঝে, হাত চেপে ধরেন দুলালের। সাবিত্রী, তুমি তুমি দেখলে এত বড় সাহস ছেলেটার! আমার খেয়ে আমার ঘরেই এ কে, কোথায় আছিস? সাবিত্রী ছুটে গিয়ে দরজা বন্ধ করেন। চুপ, বাড়ি ভর্তি কুটুম্ব। একদম চুপ, একজনও জানতে পারলে বদনাম হয়ে যাবে। তুমি যাও এই ঘর থেকে, বিয়ের অনুষ্ঠান শুরু হবে এখনই। আমাদের না পেলে এখনই খোঁজ পড়বে, তুমি যাও দয়া করে, দেখছি আমি। দুলাল রাগে ফুঁসতে ফুঁসতে বলেন, বলেছিলাম না নিজেও শিক্ষিত হওনি, মেয়েদেরও শিক্ষিত করতে পারোনি। বলেই দরজা খুলে বেরিয়ে যান। সাবিত্রী কঠোর দৃষ্টিতে তাকান রাকেশের দিকে। এই ছিল তোর মনে? সাবিত্রী দরজা বন্ধ করে ফিরে আসেন ঘরে। পাপিয়ার দিকে সোজাসুজি তাকান। কোনোদিন মেয়েটার দিকে ভালো করে দেখেছেন কিনা মনে করতে পারেন না। আসলে ওর দিকে তাকালেই যে অনেক কথা মনে পড়ে যায়, যে কথাগুলো চাইলেও ভুলতে পারেন না তিনি। হয়তো এই মেয়েটা ছিল বলে ভুলতে পারেননি, ও না থাকলে হয়তো কালের নিয়মে সব যন্ত্রণাগুলো চাপা পড়ে থাকতো। কিন্তু ও থেকেই যেন জীবনটা এত বেশি কষ্টকর হয়ে উঠেছে। ও ছিল বলেই হয়তো অতীতটা বর্তমান হয়ে থেকেছে। মেয়েটার মুখটা দেখলে মায়া লাগতো, আর এই মায়ার বন্ধনে জড়িয়ে ফেলে জীবনের সব থেকে ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন সাবিত্রী। সারা জীবন প্রতি মুহূর্তেই সেটাই মনে হয়ে এসেছে ওনার। কালো মুখটায় একরাশ ঘন কালো চুল, চোখ দুটো একদম বাবার মতোই হয়েছে, বাবার মতোই বুদ্ধিদীপ্ত মুখখানি। সাবিত্রীর কাছে কোনোদিন কোনো আবদার সে করেনি, করার সুযোগই পায়নি। তনয়া যত সহজে মায়ের সবটুকু আদর কুড়িয়ে নিয়েছে, পাপিয়া ততটাই যেন অবহেলিত হয়েছে। নিজের ঘরেই সে বড় হয়েছে, মায়ের ঘরে ঢোকার অনুমতি ছিল না তার। ছোটবেলায় না বুঝে মায়ের কাছে চলে আসলেও সুরমা টেনে নিয়ে যেত তার ঘরে। তারপর বড় হতে হতে বুঝতে পেরেছে কেন মায়ের প্রতি তার কোনো অধিকার নেই। ধীরে ধীরে নিজেকে সব আকাঙ্ক্ষা থেকে বঞ্চিত করতে শিখে গিয়েছিল পাপিয়া। সাবিত্রী নিজে কোনোদিন পাপিয়াকে কাছে না টানলেও তনয় বা দুলালকে যেতে বাধা দেননি। দুই বোনে ভাবও ছিল প্রচুর, কিন্তু বড় হতে দূরত্ব বেড়ে গেল। তনয় এমনিতেই সুন্দর বলে আত্মীয় স্বজনের কাছে তার গ্রহণযোগ্যতা ছিল অনেক বেশি। সেখানে পাপিয়া কালো, দেখতে ভালো না। তাছাড়া ওর অতীত ওকে সবার কাছে আরো খারাপ করে তুলেছিল। নিজের পড়াশোনা ছাড়া কোথাও বেরোতো না, কোনো কিছুরই যেন চাহিদা ছিল না। কিন্তু যেদিন বড় হয়ে তনয়া জানলো ওর মায়ের দুঃখের কারণ এই মেয়েটাই, তনয়া যেন উঠে পড়ে লাগলো ওকে কথায় কথায় অপদস্থ করতে। ধীরে ধীরে তনয়াও হয়ে উঠল পাপিয়ার প্রধান প্রতিপক্ষ। আর এই সব কিছুর জন্য সাবিত্রী দায়ী হয়ে রইলেন দুলালের কাছে। এসব কি রাকেশ? সাবিত্রী এবার রাকেশের দিকে কঠিন দৃষ্টি হেনে বলেন, বড়মা,
ও আমাকে ফুলের মালা দিতে এসেছিল, আমি ইমোশন ধরে রাখতে পারিনি। বাবা ঘরে থাকাকালীন যে ভিত মুখটা ছিল, সাবিত্রীকে একা পেয়ে পাপিয়ার সেই মুখটাই কঠোর রূপ ধারণ করে। সাবিত্রীর সাথে বড় হওয়ার পর সাধারণত মুখোমুখি কোনো কথাও বলেনি কোনোদিন। দুজনে এই সম্পর্কে সে দূরত্বটা পালন করে এসেছেন এতকাল। রাকেশ, আমি তোকে জিজ্ঞেস করছি, আর শোন, চিঠিটা কিন্তু আমার কাছে আছে, যেটা কাল রাতে এই ঘরে জানালায় রেখেছিলি। সাবিত্রী এবার মোক্ষম অস্ত্রটা ছাড়েন। হ্যাঁ, আমরা একে অপরকে পছন্দ করি। যখন কালো বলে সবাই আমার মুখ দেখাও খারাপ বলতো, সেখানে এই একজনই আমার মধ্যে সৌন্দর্য খুঁজে পায়। যখন সবাই আমাকে এই বাড়ির কলঙ্ক বলে অবহেলা করে, তখন এই একজনই বুক পেতে আমার সব কষ্ট নিজের মধ্যে ধারণ করে নেয়। যখনই সবাই আমাকে বোঝায় আমি ধরিত্রীর বোঝা, কোনোদিন কোনো পুরুষ আমাকে ভালোবাসতে পারে না, তখনও একজন পুরুষ যার চোখে আমি নিজেকে নিজের মতো করে খুঁজে পাই। যখন আমার বোন একে একে আমার জন্য আসা সব সম্বন্ধ ভেঙে আমাকে সবার সামনে হেয় প্রতিপন্ন করতে চায়, বুঝিয়ে দেয় আমার নিজের ঘর কোনোদিন হবে না, তখন রাকেশ আমাকে ছোট্ট কুঁড়ে ঘরের স্বপ্ন দেখায়, যেখানে আমি একা নই, যেখানে আমিই রানী, আমি নির্ধারণ করব আমার জীবন, লোকের দয়ায় বাঁচতে হবে না, এমন স্বপ্ন দেখি আমি ওর সাথে। পাপিয়া এবারও রাকেশকে কোনো কথা না বলতে দিয়ে একরাশ ঘৃণা নিয়ে সাবিত্রীর দিকে তাকিয়ে গড়গড় করে সব বলে চলে। সাবিত্রী মাথা নিচু করে সব শোনেন। পাপিয়ার দিকে তাকানোর ক্ষমতা যেন নেই ওনার। বড় মা, আমরা তোমাদের আশ্রিত, সেভাবে দেখতে গেলে মনিবার চাকরের সম্পর্ক তোমাদের সাথে আমাদের, যদিও তোমরা কোনোদিন সেরকম ব্যবহার করনি আমাদের সাথে। কিন্তু পাপিয়া বড় একা বড় মা, ও খুব ভালো, আমি সত্যি ওকে ভালোবাসি। ভয় পেতাম এই ভেবে যে তোমরা হয়তো ভাববে বড়লোক বাড়ি দেখে আমি এটা করেছি, কিন্তু বিশ্বাস করো, আমার কিছু চাই না। শুধু বাবু যদি আমার চাকরিটা না কেড়ে নেন, অবশ্য তোমরা আমাকে সেইভাবেই বড় করেছো যাতে আরেকটা চাকরি জোগাড় করে নিতে পারি, করেও নেব। আমরা দুজনে একসাথে চাকরি করে নিজেদেরটুকু গুছিয়ে নেব। কিছু চাই না আমার, শুধু আশীর্বাদটুকু করো। কথা দিচ্ছি ওর জীবন পরিপূর্ণতা পাবে আমার সাথে। আমি সেভাবেই রাখবো ওকে, ওর সব যন্ত্রণা নিজেদের মধ্যে নিয়ে নেব, মুক্ত করব ওকে ওর অতীতের অভিশাপ থেকে। ওর কোনো ক্ষতি আমি হতে দেব না বড় মা, কথা দিচ্ছি তোমায়। রাকেশ পাপিয়াকে ফুলের মালা দিতে এসেছিল, মেয়েটা সাজে না একদম, সাজলেই তনয়া ওকে বলতো যতই সাজো বাদরের মতোই লাগবে। রাকেশই ধীরে ধীরে নিজেকে ভালোবাসতে শিখিয়েছে ওকে। তনয়াকে প্রতিবার ক্ষমা করে দিয়েছে পাপিয়া ওর সম্বন্ধগুলো ভেস্তে দেওয়ার জন্য। তখনও রাকেশের সাথে শুধুই বন্ধুত্বের সম্পর্ক ছিল পাপিয়ার, কেউ কারো গণ্ডি পার করে এগোতে পারেনি নিজেদের কাছে। কিন্তু যখন ওরা বুঝতে পারে ওরা একে অপরের পরিপূরক, তখনই ঠিক করে পরবর্তী জীবন একসাথে কাটাবে। তনয়া ব্যাপারটা আজ করে বিয়ের দিন সকালে পাপিয়াকে বলে, আজ সন্ধ্যায় হাটে হাড়ি ভাঙবো, সবাইকে বলে দেব কিভাবে তুই ঘরের মধ্যে ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছিস। তারপরে ওই গন্ডগোল দুই বোনে। রাকেশ মন ভালো করার জন্য একটা ফুলের মালা এনে পাপিয়ার খোপায় লাগিয়ে দিতেই ও রাকেশের বুকে কান্নায় ভেঙে পড়ে। ওর কষ্টগুলো প্রকাশ করবার তো ওই একটাই জায়গা। তখনই ঘরে দুলাল আর সাবিত্রী ঢোকেন। রাত্রে সব অতিথি চলে যাবার পর আত্মীয় স্বজনরা সবাই মিলে যখন খেতে বসে, সাবিত্রী ঘোষণা করেন কাল সকালে আমার ছোট মেয়ের বিদায়ের আগেই আমার বড় মেয়ের বাগদান হবে রাকেশের সঙ্গে। আত্মীয় স্বজনরা মুখ টিপে হাসে, চারিদিকে ফিসফাস। বড় মেয়ে, মেয়ে না ছাই, কোনোদিন মেয়ে ভেবেছে নাকি? নিজের মেয়েকে এমন রাজপুত্রের সাথে বিয়ে দিচ্ছে। পাপিয়াকে রাকেশের গলায় বেঁধে সাবিত্রী বেশ ভালোই প্রতিহিংসা চরিতার্থ করার ব্যবস্থা করেছেন। দুলাল চিৎকার করে ওঠেন, এই ছিল তোমার মনে? এই জন্য ওকে রেখেছিলে বাড়িতে? অনাথ আশ্রমে রাখতে চেয়েছিলাম আমরা। তুমি তখন বলেছিলে এটুকু মেয়ের কি দোষ, তাহলে কিসের শাস্তি দিচ্ছ তোমরা? তনয়া খিলখিল করে হেসে ওঠে, সাবাস মা, এতদিন তোমার হয়ে আমি প্রতিশোধ নিচ্ছিলাম। ওর জন্য তোমাকে অনেক চোখের জল ফেলতে দেখেছি। জানতাম ও আমাদের সাথে আছে বলে তুমি অতীত ভুলতে পারো না, তাই আমি নিজেই নিজের কাঁধে দায়িত্ব নিয়েছিলাম। ওর চোখের জল দিয়ে আমি আমার মায়ের কষ্টের প্রতিশোধ নেব। তুমি তো দেখছি আমার থেকেও ওপরে, দারুণ দিলে। পাপিয়ার কাছে গিয়ে গলা নামিয়ে তনয়া বলে, কি রে, বলেছিলাম না একে একে সব কেড়ে নেব তোর থেকে, এবার বাবাও তোকে ত্যাগ করবে। পাপিয়া একটা জায়গায় স্থানুর মতো দাঁড়িয়ে থাকে। সাবিত্রী ব্যানার্জি নামক মহিলাটিকে চিনতে পারছে না সে আজ। মানুষটা আসলে কেমন, বড় হওয়ার পর যেমন দেখে এসেছে বুঝে এসেছে তেমন, নাকি আজ যা দেখছে সেটাই আসলে সাবিত্রী দেবী? অবাক হয় পাপিয়া। সাবিত্রী মাথা পেতে সবার কথা শোনেন, কারো কোনো কথার উত্তর না দিয়ে শুধু দুলালের দিকে চেয়ে বলেন, সেদিন যেমন অনাথ আশ্রমে দিতে দিনই, ভালো মন্দ যা হয়েছে ওর সাথে তার দায় যেমন মাথা পেতে নিয়েছি, আজকের এই সিদ্ধান্তের দায়ও আমিই নিলাম। ভবিষ্যতেই প্রমাণ করবে আমি কেমন মা।
সবাইকে অনুরোধ, কাল পাপিয়ার বাগদানের অনুষ্ঠানে সবাই উপস্থিত থাকবেন। বিয়ের তারিখ কালই জানিয়ে দেওয়া হবে সবাইকে। তারপর সুরমাকে বলেন, সুরমা তুই আয় আমার সাথে, কালকের কিছু প্রস্তুতি আজ রাতেই সেরে রাখতে হবে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব সুরমাও ছোটে সাবিত্রীর পিছু পিছু তার ঘরের দিকে। সাবিত্রী সবার সামনে দিয়ে সুরমাকে নিয়ে চলে আসে নিজের ঘরে। আসার সময় সকলের মুখগুলো দেখে অবাক হন। এই মানুষগুলোই একটা সময় কানের কাছে বারবার বলে এসেছে, দুলাল ওর জন্য ভালো অনাথ আশ্রমের ব্যবস্থা করেছে, যখন ওখানেই দিয়ে দাও, বোকামি করো না, নিজের সন্তান যখন হবে দেখবে একে নিয়েই সমস্যা হবে, আর এসব ঝামেলা কেউ নেয়? তারপর মেয়েটা দেখতে ভালো না বলে কত কথা শোনাতো। সাবিত্রী কোনোদিন কারো কথার জবাব দেননি। সুরমাকে শুধু বলতেন, ওর দায়িত্ব কিন্তু তোর, ওর ভালো মন্দ যা হবে আমি কিন্তু তোকেই ধরবো। যখন পাপিয়া খুব ভালো রেজাল্ট করতো আর চোখে মায়ের দিকে তাকাতো, মা ভালো বলবেন আশায় সাবিত্রী যেন কিছুই দেখেননি, কিছুই শোনেননি এমন ভান করে উঠে যেতেন। দুলাল এই নিয়ে অনেক কথা শোনালেও কোনোদিন উত্তর দেননি তার। আসলে প্রশ্ন করার বা উত্তর দেওয়ার সব ক্ষমতাই যেন হারিয়ে ফেলেছিলেন তিনি বিয়ের 1 বছরের মধ্যেই। এত বছর ধরে আত্মীয় স্বজনরা শুধু পাপিয়ার খুদ ধরে এসেছে, আর আজ সাবিত্রীর মধ্যে খারাপ খুঁজতে লেগে পড়ল। সুরমার সাথে টুকিটাকি কিছু কথা বলতে বলতেই পাপিয়া এসে ঘরের এক কোণে দাঁড়ায়। সাবিত্রী সুরমাকে ইশারায় দরজা বন্ধ করে দিয়ে যেতে বলেন। তারপর পাপিয়ার দিকে সোজা তাকিয়ে বলেন, জানি অনেক প্রশ্ন আছে তোমার মনে, জানি না সবার মতো তুমিও এটাই ভাবছো কিনা যে আমি রাকেশের হাতে তোমাকে তুলে দিয়ে জন্মের শোধ দিলাম, তনয়াকে বড়লোক ঘরে বিয়ে দিয়ে তোমাকে রাকেশের মতো কপর্দক শূন্য মানুষের হাতে দিয়ে এত বছরের শোধ নিলাম কিনা। নিশ্চয়ই সেটাই ভাবছো। না, আমি তা ভাবিনি, কিন্তু অবাক হচ্ছি সবার বিরুদ্ধে গিয়ে কেন হঠাৎ আমাদের প্রতি সদয় হলেন। যেদিন প্রথম এসেছিলে সেদিনও তো সবার বিরুদ্ধে গিয়েই তোমাকে এই বাড়িতে রেখেছিলাম। আজ জানলাম সে কথা। একটু বড় হতে জেনেছিলাম আপনি আমার মা নন। আমার মাকে সেটাও কেউ আমাকে জানায়নি কোনোদিন। আপনি আমার মা নন, অথচ আপনাকে মা বলে ভাবতে হবে, এরকম একটা চাপ বাবা সব সময় দিয়ে এসেছেন আমাকে। আমার কোনো প্রশ্নের উত্তর বাবা দেননি কোনোদিন, আর আপনার কাছে পৌঁছানোর সুযোগ আপনি কোনোদিন দেননি আমাকে। তনয়া সত্য ঘটনা জানার পর থেকে যে ব্যবহার আমার সাথে করে এসেছে, তারপরও কোনোদিন আমার পরিচয় বুঝিয়ে দেননি আপনারা আমাদের কাউকে। শুধু এটুকু জানতাম আমি দুলাল ব্যানার্জির মেয়ে, আমার স্কুলে মায়ের জায়গায় আপনার নাম লেখা থাকতো। কিন্তু আপনি তো কোনোদিন আমার মা হতে চাননি। কাউকে একবার মা ডাকার জন্য ভেতরটা কষ্টে ফেটে যেত আমার। আপনজনের জায়গাটা সুরমা মাই আর রাকেশই পূরণ করে এসেছে চিরকাল। জানতাম বাবা কোনোদিন মানতে পারবে না এই সম্পর্ক। আপনি তো আজ অবধি ওদের ঠাকুর ঘরে ঢুকতেও দেননি। সেই আপনি কি করে একবারে এই সম্পর্কে রাজি হয়ে গেলেন ভেবে অবাক হচ্ছি। ঠিক কি চান বলুন তো আপনি? সাবিত্রী একটা কাঠের ছোট বাক্স থেকে একটি পুরনো ছবি বের করে পাপিয়ার হাতে দেন। কালো মুখখানা, দুদিকে টেনে বাঁধা দুটো মোটা লম্বা বিনুনি করা একটি মেয়ের ছবি, অনেকটা যেন পাপিয়ার মতোই দেখতে। ইনি তোমার মা। আমাদের বাগদানের পর তোমার বাবা বিদেশে গিয়েছিলেন পড়তে। প্রথম থেকে তার নাকি বিয়েতে আপত্তি ছিল, যদিও সরাসরি সে কথা আমাদের বাড়ির কাউকে কেউ জানাননি, এমনকি তোমার বাবাও না, এটুকু বুঝেছিলাম। আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ওনার অসুবিধা ছিল। আমি যখন নিজেকে তোমার বাবার যোগ্য করে গড়ে তোলার প্রচেষ্টায় ব্যস্ত, সেই সময় বিদেশে একই ব্যাচে পাঠরতা তোমার মাকে তোমার বাবা মন দিয়ে ফেলেন। বিয়ে করবেন ঠিক করেছিলেন নিজেরা। তোমার বাবা নাকি সে কথা তোমার ঠাকুমাকে জানিয়েছিলেন চিঠিতে, কিন্তু জীবিতকালে কখনো এ কথা তিনি স্বীকার করেননি। আমিও ততদিনে মনে মনে দুলাল ব্যানার্জিকেই স্বামী হিসেবে গ্রহণ করেছি। বিয়ে ভেঙে যাচ্ছে জেনে দুঃখে আত্মহত্যার পথ বেছে নিলাম। গ্রামের ব্যাপার তো, জানাজানি হতেই এক প্রকার জোর করে আমাদের বিয়ে দেওয়া হয়। বিয়ের পর আমরা চলে আসি এই বাড়িতে। তোমার ঠাকুরদার বাড়ির সাথে তোমার বাবার সম্পর্ক ছিন্ন করেন। ওনারাও শোকে পরপর কিছুদিনের ব্যবধানে মারা যান। তোমার বাবা তার জন্য কিছুটা আমাকে দায়ী করেন। এরপর আমি ওনার বিবাহিতা স্ত্রী হিসেবে নিজের প্রাপ্যটুকু বুঝে পাই। তনয়া আসে আমার গর্ভে। তনয়া যখন আমার পেটে, সেই সময় তোমাকে নিয়ে তোমার মা এখানে আসেন। উনি দুলালকে বলেন যে তুমি ওনাদের ভালোবাসার ফল। দুলালের আবার ফিরে যাওয়ার কথা ছিল ওনার কাছে, কিন্তু আমার জন্যই পারেননি। আমার তো কোনো দোষ ছিল না। আমিও তো বাগদান হয়েছে যার সাথে, তাকে ভালোবেসেছিলাম। প্রতারিত তো আমি হয়েছিলাম, সে তোমার ঠাকুমার মিথ্যেবাদিতার জন্যই হোক আর তোমার বাবার জন্যই হোক। ওরা প্রত্যেকে নিজের কথা ভেবেছিলেন, আমিও তাই নিজের কথাই ভেবেছিলাম। শুধু মরে যন্ত্রণা থেকে মুক্ত হতে চেয়েছিলাম। কিন্তু পারিপার্শ্বিক অবস্থা আমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিল। সে দায় কি শুধু আমার? তোমার মা তোমার বাবাকে বলেন যে তিনিও
বিয়ে করে সংসারী হতে চান, তোমাকে সাথে নিয়ে সেটা সম্ভব ছিল না, তাই ওনারা ঠিক করেছিলেন তোমাকে ওনারা অনাথ আশ্রমে দেবেন। আমি তখন বারণ করেছিলাম, মনে হয়েছিল এসব কিছুর জন্য তো তুমি দায়ী নও, তাহলে কেন তুমি আত্মীয় পরিজন ছাড়া একা একা বড় হবে? তাই তোমাকে আমার নাম দিতে চাইলাম, সবার বারণ উপেক্ষা করে তোমাকে কোলে তুলে নিলাম। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারছিলাম তুমি একদম তোমার মায়ের মতো দেখতে হয়ে উঠছো। আমার মনে হতো তোমার বাবা তোমার মধ্যেই তার প্রেমিকাকে দেখবেন রোজ। কেমন যেন হিংসের উদ্রেক হলো, যাকে আমি ভালোবাসি তুমি তার মেয়ে, অথচ অন্য কারোর সঙ্গে যাকে তোমার বাবা ভালোবাসতো। আমাকে তো কোনোদিন উনি ভালোবাসেননি, কর্তব্য পালন করে গেছেন শুধু। আমার সব দুঃখ যন্ত্রণা তোমাকে দেখেই বেড়ে যেত। ভালোবাসার মানুষটা ভালোবাসেনি আমায় কোনোদিন। এটা যে কতটা বেদনার, কতটা লজ্জার, সব কিছু থেকেও আমি যেন শূন্য হয়েই থেকে গিয়েছি। সব রাগ গিয়ে পড়তো তোমার ওপর, তোমাকে দেখলে নিজের সাথে হওয়া অন্যায় মনে পড়ে যেত। কি করব বলো, আমিও তো মানুষ, আমারও তো চাহিদা আছে, আমারও তো ইচ্ছে আছে। কতজন কত কুচিন্তা দিত মাথায়, কিন্তু পারিনি তোমার কোনো ক্ষতি করতে। তাই নিজেকে তোমার থেকে দূরে সরিয়ে রেখেছিলাম যত্ন করে। সুরমা তোমাকে মায়ের মতো স্নেহ দিয়ে বড় করেছে, আমি নিশ্চিন্ত ছিলাম তোমার ব্যাপারে, তাই কোনোদিন তোমার গণ্ডিতে পা রাখিনি। বয়স বাড়ার সাথে সাথে তোমার প্রতি রাগটা আর ছিল না ঠিকই, কিন্তু ততদিনে তুমি সত্যটা জেনে আমার থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে নিয়েছিলে। ইচ্ছে থাকলেও আর সাহস হয়নি তোমার কাছে যাওয়ার, তোমাকে কাছে টানার। আজ জানি সবাই ভাববে রাকেশের মতো সাধারণ একটি ছেলের হাতে তুলে দিলে সবাই আমাকে খারাপই ভাববে, তবু সেটাই করব আমি। আমি রাকেশকে ছোট থেকেই চিনি, ওর মতো ছেলে হয় না। ওর ধন সম্পত্তি না থাকলেও বিশাল বড় একটা মন আছে, সম্পত্তি তো আমারও আছে, কিন্তু সুখী হতে পারলাম কই? সারা জীবন তো ভালোবাসার কাঙাল হয়েই বেঁচে থাকলাম। ভালোবাসা না পেলে যে জীবনটা বড় কষ্টের হয় পাপিয়া। তোকে যদি আমাদের উচ্চতা অনুযায়ী ছেলে দেখে কোনোভাবে বিয়ে দিয়েও দিতাম, হয়তো সে তোকে রাকেশের মতো করে ভালোবাসতো না। ও যে তোকে ভালোবাসে, রাড়ি করে রাখবে তোকে, আমি জানি। এই প্রথম পাপিয়া সাবিত্রী চোখে জল দেখলো, দেখার সুযোগ তো হয়নি কোনোদিন, এই প্রথম। ভাঙতে ভাঙতে তুমি থেকে তুই করে বলতে শুনলো পাপিয়া। এই প্রথম তাকে যে তার মা ঘৃণা করে না বুঝলো পাপিয়া। এই প্রথম মাঝে তাকে ছোটবেলা থেকে রক্ষা করে আসছে বুঝতে পারলো পাপিয়া। চোখে জল নিয়ে পাপিয়া মায়ের কাছে এগিয়ে এলো। সাবিত্রী খাটের লম্বা আড়া ধরে বসে কাঁদছে। একবার মা বলে ডাকতে হবে। পাপিয়া মায়ের কোলের ওপর আছড়ে পড়ে, সব রাগ সব কষ্ট গলে যাচ্ছে। এই ভেঙে পড়া মানুষটাই ওর মা। গর্ভধারিণী মাকে তো দেখেনি, মানুষটার কাছে আসতে খুব ইচ্ছে হতো ওর। দূর থেকে শুধু কঠোর রূপটাই দেখেছে পাপিয়া, কাছে যাওয়ার সাহস হয়নি কোনোদিন। কাছে গেলে হয়তো বুঝতে পারতো ভেতর ভেতর এই মানুষটাও ওরই মতো ভালোবাসার কাঙাল। একবার কেন বারবার ডাক। এটুকু পথ যে পার হয়ে তোর কাছে এতদিন পৌঁছতে পারিনি, তুই যখন এগিয়ে এসেছিস আমি বা কেমন করে দূরে সরে থাকি। দুই নারীর দুঃখ যন্ত্রণা চোখের জলে এক স্রোতে ভেসে যেতে থাকে। দুলাল তনয়া ঘরে এসে ঢুকেছে, ওরা কিছু বলার আগেই সাবিত্রী বলল, আমি কারো কোনো কথা শোনার মুডে নেই এখন। এই মেয়েকে এই বাড়িতে আশ্রয় দিয়েছিলাম আমি, একে এই বাড়ি থেকে বিদায় করব আমি। আমার বাপের বাড়ির সকল সম্পত্তির অধিকারিণী আমি, সেই সব আমি আমার এই মেয়ের নামে করতে চাই। আমাদের ব্যবসা দেখছে এখনো বাবার সময়ের পুরনো মানুষ কাকা, এরপর সেই ব্যবসা দেখবে রাকেশ। পাপিয়া ওকালতে চালিয়ে যাবে, আমারও একটা যাওয়ার জায়গা হবে। এই বাড়িতে থাকতে থাকতে আমি হাঁপিয়ে উঠেছি। কারো কোনো বক্তব্য থাকলে একবারে বিয়ের পরে বলবে। এই মুহূর্তে আমি ভীষণ ব্যস্ত, কাল বাগদানের সবকিছু এখনই গুছিয়ে রাখতে হবে। ঘরের সবাই সবার মুখ চাওয়াচাই করতে থাকে, কথা খুঁজে পান না দুলাল বাবুও। এতগুলো বছর হয়ে গেল, এখনো ঠিকভাবে চিনে উঠতে পারলেন না তিনি সাবিত্রীকে। সারা জীবন যখনই কোনো সমস্যা হয়েছে দুলাল বাবু হয় নিজের ভাগ্যকে দোষেছেন, নয়তো সাবিত্রীকে। তবু কেউ কাউকে ছেড়ে যাননি। সাবিত্রী নিজেকে গুটিয়ে রেখেছিলেন এমন ভাবে যে দুলালও নিজেকে কাজে ডুবিয়ে রেখেছিলেন। চেষ্টাও করেননি সাবিত্রীকে চেনার, নাকি চিনেছিলেন বলেই এতকাল সাবিত্রীর কোনো কথায় আপত্তি করেননি, যেমন আজও করবেন না বলেই মনস্থির করলেন। তনয়া মাকে কিছু বলতে যেতে সাবিত্রী বলেন, আর না, তোমার এখন নতুন সংসার, নিজের সংসার যাতে ভালোভাবে থাকতে পারো সেটাই চেষ্টা করো। আমি সব বুঝেছি, কিন্তু সেটা নিয়ে আর কোনো আলোচনা করতে চাই না আমি। আমি চাই তোমরা দুজনেই নিজের জায়গায় ভালোভাবে থাকো, ভালোবাসায় থাকো। সবাইকে ঘর থেকে বিদায় করে পাপিয়ার হাতটা ধরে বললেন সাবিত্রী, আজ আমার ঘরে শুবি? পাপিয়া জোরে দুহাত দিয়ে মাকে জড়িয়ে ধরে বলে, হ্যাঁ মা, ছোট থেকে বড় হওয়া অবধি যা যা কষ্ট ছিল মনে, আজ সব তোমাকে বলে হালকা হতে চাই। সারা রাত হেসে কেঁদে গলা জড়িয়ে দুটি নারী হৃদয় যেন নিজেদের মন হালকা করে। ভোর রাতের দিকে সাবিত্রী বলেন, এবার ঘুমিয়ে পড়, সকালে বাগদানের অনুষ্ঠান আছে যে, আজ তোকে নিজের হাতে সাজাবো আমি। বহু বছর পর আজ পাপিয়া ঘুমোচ্ছে, নিশ্চিন্ত ঘুম। তার জীবনের ওপর থেকে কলঙ্কের দাগটা যেন চিরতরে সরে গেছে। আজ সে তার মাকে ফিরে পেয়েছে।
গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।